বিশেষ করে এই প্রোগ্রামটি যারা নিয়েছেন, চিন্তা ভাবনা করেছেন, যাদের মাথা থেকে বিশেষ করে এই সময়ে এই প্রোগ্রামটা আমি মনে করি বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল এবং যারা মানুষ মনে করে যে আগামীতে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হলে তারা সরকার গঠন করবে, সুতরাং তাদের চিন্তা ভাবনা এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে সেটার কানেক্টিভিটি, এই বিষয়টা জনসম্মুখে আসা দরকার ছিল। সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রাম আয়োজন করার জন্য। এবং আমি একটা প্রোগ্রাম দেখে মাহাদিবিকে ফোন দিয়েছিলাম চট্টগ্রামের। এমনিতেই নানান ব্যস্ততায় এই ধরনের প্রোগ্রাম কম দেখা হয়, কিন্তু আমি শুনেছিলাম কয়েকজনের বক্তব্য। তো আমাকে এইখানে দাওয়াত করবে এটা আমি জানতাম না। তো এমনি বক্তব্য দেই, কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমসাময়িক অনেক নেতৃবৃন্দ আছেন আমাদের চেয়ে মেধাবী, এবং বিশেষ করে হ্যাঁ, আমি পরিচিত জায়গা থেকে মিডিয়া বা বিভিন্ন কারণে আমার একটা পরিচিত হয়েছে, কিন্তু এখানে যারা বসে আছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের, আমি নিপীড়িত হয়েছি, আমার গল্পটা কিংবা আমার সিনারিওটা সবাই দেখেছে, আর অনেকের আছে তারটা দেখে নেই। এইবার যখন আমি জেলখানা থেকে এই ডিবির কার্যালয়ে গিয়েছিলাম, তখন আমি দেখেছিলাম যে আসলে বিএনপির সিনিয়র নেতাদের সাথেও কী ধরনের আচরণ করা হয়েছে কল্পনা করা যায় না। কিন্তু বের হয়ে একটা বাস্তব কিংবা ওখান থেকে ভেবেছি যে মানুষ এটা কীভাবে পারে যে এত নির্যাতন নিপীড়নের পরেও আদালতে কিংবা প্রিজন ভ্যানে তার কর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে হাসি মুখে একটা আপোষহীন ভাবমূর্তি তাদের কাছে প্লেস করাটা। অথচ এইবার যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সিনিয়র নেতৃবৃন্দ, কিন্তু টুকু ভাই তো সামনে আছেন, আরও কয়েকজন ছিলেন ছাত্রদল, আমাদের আরিফ ভাইয়ের নামটা ভুলে গেলাম, ভাই জাফর ভাই হাঁটতে পারতেছিল না, ব্লু ভাইয়ের ছেলে। তারপর আমাদের এইদিকে আরও যারা, অসীম ভাই, এইদিকে মিল্লাত ভাইয়ের মতো সিনিয়র এবং ডিসেন্ট পলিটিশিয়ান, অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, পার্থ ভাই, আমরা তো একই জায়গায় ছিলাম। এমন কোনো মানুষ নাই যে যার সাথে শুধু দুর্ব্যবহার না, অমানবিক ব্যবহার করেছে। এবং তার মধ্যে থেকে একটা কথা আসলে মাঝখানে একজনের সাথে বলছিলাম, মানে ওই দুঃখের মধ্যে একটা হাস্যকর ঘটনা, যে একজন মানে সম্ভবত উনি চোখ টোক বাঁধা, তো আমাদের বসাইছিল তো ওইটা ইলেকট্রিক চেয়ার, বসো, চোখ তো বাঁধা, হাত বাঁধা, আমরা তো যাই না, বসে ওইটাও ইলেকট্রিক চেয়ার, তো চেয়ার তো আর বসতে না, কাপা আবার পড়ে গেছি। তারপরে টিম আছে, বিভিন্ন টিম তার জিজ্ঞাসাবাদ করেছে। তার মধ্যে একটা টিমের একজন উনি বলছে যে ঢাকা ইউনিভার্সিটির আপনার 7-8 সেশনের ছাত্র, তো বলছে যে ইউনিভার্সিটি তুমি করে বলি। উনি আমার কাছে জিজ্ঞেস করলো যে আচ্ছা ভাই, তোর সাথে তো তারেক রহমানের কথা হয়, আন্দোলনেও তো ষড়যন্ত্র আছে, উনি লোকটা কেমন একটু বলতো দিই, তোদের সাথে তো কথাবার্তা হয়। তো এইটা শুনে আমার মানে ভিতর থেকে একটা হাসি পাইছে যে এমনিতে আমরা কি ধরনের একটা নিপীড়নের মধ্যে, মারের মধ্যে আছি, তার মধ্যে উনি জিজ্ঞাসা করতেছে। তো আমি ভাবলাম এই লোকটা কি বিএনপি করেন নাকি। তো যাই হোক, এই কথা বলার মধ্যে দিয়ে আজকের বিষয়ে কিছু কথা বলে শেষ করতে চাই, যেটি হচ্ছে যে আজকের যে আলোচনা, তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ, এবং বিশেষ করে আজকের স্পেসিফিক বিষয় ছিল রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি নিয়ে আলোচনা সভা। আমরা যারা এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের সবাই দেখেছি এখানে যারা আছে, এই জুলাইটা কেন হলো এবং এই জুলাইয়ের অংশীদার কারা, এই জুলাইটা কিভাবে হলো, এই যে আমরা সবাই দেখেছি। একেবারে রাজনৈতিক কর্মী থেকে শুরু করে অরাজনৈতিক মানুষ, তাদের মধ্যে ধরেন বেকার তরুণ কিংবা প্রবাস ফেরত তরুণ কিংবা একেবারেই সাধারণ খেটে খাওয়া শুধুমাত্র তরুণরা, তরুণদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার বয়সের মানুষ। আপনারা যদি দেখেন এই যে মৃত্যুর সংখ্যাগুলো, সেখানে যাত্রাবাড়িতে বিভিন্ন জায়গায়, এবং আমি জেলখানায়, কারাগারেও দেখেছি, অনেক বলছে বাসের হকারি করেছেন, ডিম বেচতেন, শশা বেচতেন, তারাও কিন্তু অনেকে শহীদ হয়েছেন এবং জেলও খেটেছেন। তো তার এই সব শ্রেণী পেশার মানুষ এইভাবে আসলে কিভাবে এইরকম একটা গণ অভ্যুত্থানে অংশীদার হলো, বিকজ দীর্ঘ 16 বছরের যে ধারাবাহিক অত্যাচার, নির্যাতন, সেটা শুধুমাত্র রাজনৈতিক গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। যারাই ভিন্নমত পোষণ করেছে তারাই বিভিন্নভাবে ভিকটিম হয়েছে, এবং তারা দেখেছে তাদের চোখের সামনে ভবিষ্যৎ কিভাবে ডাকাতি করা হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মের যে একটা অনিশ্চিত বাংলাদেশ তৈরি হচ্ছে, সেটা তারা দেখেছে, সেটা তাদেরকে ভাবিয়েছে, যার ফলেই কিন্তু সবাই এই লড়াই সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। লড়াই আমরা বিজয় অর্জন করেছি, লড়াই আমরা সফলতা অর্জন করেছি। লড়াই পরবর্তী যে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে, আমরা সবাই শুরুর দিকে বলছিলাম আমাদের সকলের সমর্থিত সরকার। এখন কিন্তু যেটা তুষার ভাই বলছিলেন, তার মানে সুন্দর হাস্য রসাত্মক উপস্থাপনার মাধ্যমে সিরিয়াস বিষয়
যে অর্ধেকের বেশি মানে একটা শ্রেণীর মানুষ তারা তো মনে করছে যে একটা ইলেকশনের মধ্য দিয়েই বাংলাদেশের ফাইনাল আমরা সংস্কার বলি কিংবা গন্তব্যে যেতে হবে। আর একটা অংশ জানে কিন্তু তারপরেও তারা এটা না বোঝার ভান করছে। তো যারা জানে তারা জানিয়ে দিলে হয়। সেই নির্বাচন সহ সামগ্রিক পরিস্থিতি নিয়েও কিন্তু অনেকগুলো সংকট তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে এখানে যে কয়েকজন প্রশ্ন করেছে যে সেই একই কথাগুলো, যে 16 বছরে যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছে, যাদের মেধা থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে নাই, বিসিএস দিয়েও তারা জয়েন করতে পারে নাই, এখনো কেউ কেউ পারছে না, ভবিষ্যতে কি হবে? এবং যেই ভোট এবং গণতন্ত্র না থাকার ফলে এই ধরনের একটা ফ্যাসিস্ট তৈরি হলো, ফ্যাসিবাদ তৈরি হলো, শেখ হাসিনার বিকল্পকে এই সমস্ত ন্যারেটিভ মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে বলা হয়েছে। তো এখনো মানে ওইরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা নিঃসন্দেহে আন্তর্জাতিকভাবে সমাদৃত সম্মানিত একজন ব্যক্তি, আমরা তো নিশ্চয়ই তার জন্য গর্ববোধ করি। কিন্তু এইরকম কিন্তু একটা ন্যারেটিভ বাইরে সারা হচ্ছে বা তৈরি করা হচ্ছে যে তিনি যেভাবে এই মুহূর্তে দেশকে সামাল দিয়েছেন এইটা কারো পক্ষে সম্ভব না বা সম্ভব হতো না। বাংলাদেশের 53 বছরে আমাদের কোনো নোবেল লরিয়েট কিংবা প্রফেসর ইউনূসের মতো ব্যক্তি আসে নাই, রাষ্ট্র ক্ষমতায় ছিল না, কেয়ারটেকারের দায়িত্ব নেয় নেই। তো ওই সময় কি বাংলাদেশ চলেছে না? বাংলাদেশ কি একেবারে জাহান্নামে চলে গিয়েছিল? বা বাংলাদেশ একেবারেই একটা সংকটের মধ্যে থেকে আর উত্তীর্ণ হতে পারে নাই? পেরেছে। ভালো মানুষের লিডারশিপ আমরাও চাই, কিন্তু এই ন্যারেটিভগুলোর আসলে আমাদের জন্য আবার নতুন একটা শঙ্কা তৈরি করে যে আবার একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে কিনা, যে বিকল্পকে ইলেকশন দিয়েই বা কি হবে। এবং রাজনীতিবিদদেরকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি চরিত্র হনন থেকে শুরু করে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে, এখানে বেশিরভাগই তো ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তাদের ভাইয়েরা। আপনারা সাইবারের বিশেষ করে অনলাইনের স্পেসটা লক্ষ্য করছেন কিনা? এখন মেইন স্ট্রিম মিডিয়ার চেয়ে ডে বাই ডে সোশ্যাল মিডিয়া কিন্তু শক্তিশালী প্ল্যাটফর্ম হচ্ছে। আমরা অনেককে প্রমোট করি, আমরা অনেক একটা প্রচার করি, আবার দেখা যায় কয়েকদিন পরে কোনো কারণে তারা নিজেদেরকে একটা রাজনৈতিক কাল্ট হিসেবে কিংবা একটা জায়গায় নিয়ে গিয়ে আবার তাদের ইন্টারেস্টের জন্য আমাদের এগেনস্টে দাঁড়াচ্ছে। এখন বিএনপির মহাসচিবের মতো মানুষকে নিয়ে ভিডিও বানাচ্ছে, মন্তব্য করছে সে ভারতের দালাল। সালাউদ্দিন সাহেবের মতো মানুষকে বলা হচ্ছে, শামা ওবায়দ কিংবা রুমিন ফারহানাদের মতো উচ্চ শিক্ষিত ভাইব্রেন্ট উইমেন লিডারশিপ, তাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে। এইটার ডিফেন্সে আপনাদের প্রথমত আপনাদের দলীয় পজিশন থেকে আপনারা আসলে এগুলো কতটুকু ডিফেন্স করেন আমি খুব বেশি সংখ্যক লোকের কমেন্টস বা আমি প্রত্যুত্তর দেখি না। তো এই বিষয়ে আপনাদের একটা পলিসি থাকা দরকার। এবং সোশ্যাল মিডিয়া সহ অনলাইনে এখন কিন্তু বাক যুদ্ধটা বলেন, তর্ক যুদ্ধটা বলেন, অনেকখানি অনলাইনে চলে গেছে। এইখানে আপনাদের একটা বড় দল হিসেবে, বড় প্ল্যাটফর্ম হিসেবে আপনাদের প্ল্যান আছে হয়তো, তারপর আপনাদের এইখানে একটু মনোযোগ দিতে হবে। অনেকে ভিলেন বানানো হচ্ছে, দেখবেন বিভিন্ন ফেক পেজ। যেমন একটা বিষয় আপনারা জানেন কিনা, জুলাই কেন্দ্রিক যে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো বেশিরভাগ কিন্তু শিবিরের ছেলেদের প্ল্যাটফর্ম, যদি দেখেন বিভিন্ন সংগঠনগুলো। তো এখন জুলাইয়ের তো যদি আমরা বলি যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার বিএনপি, ছাত্রদল, যুবদল, বিএনপি, বিকজ তাদের 16 বছরের এই সংগ্রামটা কিন্তু এই পাটাতনটা তৈরি করেছে। আমি যখন বিভিন্ন সংকটে পড়েছি আমি ছাত্রদলের নেতাদের সাথে যোগাযোগ করেছি, আমি বিএনপির সিনিয়রদের সাথে যোগাযোগ করেছি যে আমাদেরকে এখানে একটু ফাইন্যান্সিয়ালি হেল্প করেন, এইখানে ছাত্রদলের কিছু লোককে আমাদের সাথে থাকতে বলেন। এমনকি এই ডাকসু নির্বাচনের পরেও যখন আমরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে এবং শেষ দিকে জুলাইয়ের, আপনারা অনেকে এই ঘটনা আমরা বলি নাই, কখনো বলতে চাই না। নাসির ভাই ছাত্রদলের আছে, তারা জানুক যেদিন শেখ হাসিনা রাজাকার মন্তব্য করে সমস্ত শিক্ষার্থীদেরকে এক প্রকারে ক্ষুব্ধ করেছিল, সেদিন রাতে আমরা তাদেরকে বলেছিলাম যে এই ছাত্ররা যেই স্লোগান দিয়েছে ছাত্র লীগ এখানে হামলা করতে পারে, ছাত্র দলকে এখানে ভ্যান গার্ডের মতো দাঁড়াতে হবে, প্রয়োজনে ছাত্রলীগও মরণ কামড় দেবে, যুব দলও যেন আপনার প্রয়োজনে নীলক্ষেত কিংবা শাহবাগে অবস্থান নেয়। সালাউদ্দিন ভাইয়ের সাথে আলাপ করেছি, উনি বলছে চেয়ারম্যান সাহেব এভরিথিং নোজ। এবং পরবর্তী থেকে বিভিন্ন কর্মসূচিগুলো সালাউদ্দিন ভাই বাইরে থেকেও একটা ভালো কোঅর্ডিনেশন করেছে। এইখানে স্বপন ভাই থেকে শুরু করে ছাত্র দলের, যুব দলের নেতৃবৃন্দ তো ছিলই। এবং ঢাকা দক্ষিণের রবিউল ভাইয়ের তথ্য জানার জন্য আমার একবার মায়ের বেশি দিছে, মানে এমনিতে তো মনে করেন চোখ মুখ বাঁধা। তো বলছি যে রবিউল জানে এই যে আপনার বিটিভি ভবনে যে আপনার অগ্নিসংযোগ ভাঙচুর হয়েছে, মেট্রো রেল ধ্বংস হয়েছে, এগুলো জামাত শিবির বিএনপির লোকেরা করতেছে, রবিউল জানে তুমি এদের সাথে নেক্সাস আছে তোমার। আসলে তার সাথে আমার কখনো আগে পরিচয় হয়নি। তো এইভাবে বিএনপির নেতৃবৃন্দের যে স্যাক্রিফাইস এবং ত্যাগ, এটা তো আমরা অস্বীকার করতে পারি না। এখন বিএনপি বড় দল, ঠিক আছে, তারা ওইভাবে বলছে না, কিন্তু যারা আবার
এটাকে একটা ফেব্রিকেটেড করে আওয়ামী লীগের ৭১-এর মুক্তিযুদ্ধের মতো একটা একপাক্ষিক এককেন্দ্রিক ন্যারেটিভ বা বয়ান হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে। এর বিপরীত একটা যুক্তিযুক্ত বয়ান বোধহয় আপনাদের এই তরুণদের যদি ভাবনা জানতে হয়, তাহলে এই দলের এই যে বড় একটা সচেতন জনগোষ্ঠী তো এইখানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের এই মুহূর্তে অবশ্যই সবচেয়ে প্রতিনিধিত্বশীল তরুণদের অর্গানাইজেশন তারা। সো এই তরুণদেরকে বাদ দিয়ে, এই তরুণদের কৃতিত্ব বাদ দিয়ে কিংবা এই তরুণদের স্যাক্রিফাইসকে স্মরণ না করে তো আসলে যদি আমরা জুলাই স্মরণ করতে যাই, আমরা ইতিহাস লিখতে যাই, সেটা হয় না। এই গণ অভ্যুত্থানে সহ গত 16 বছরে এবং বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকে কিংবা তার পূর্বে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে যারা এই গণতান্ত্রিক লড়াই সংগ্রামে জীবন দিয়েছে, স্যাক্রিফাইস করেছে, প্রত্যেককে আমরা সম্মান এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজকের এই রাজনৈতিক অনেকখানি বলা চলে অনেকখানি মুক্তি আমরা অর্জন করেছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যদি সব রাজনৈতিক দল বলি ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর, ইলেকশন ডিসেম্বরই হবে আমরা যদি চাই। সো আমরা বলছি যে প্রেশারের কিছু নাই, আমরা আলাপ আলোচনার মাধ্যমে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমরা একটা গণতন্ত্রের জন্য, একটা নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি, এই ইলেকশন এই সময় হতে হবে। তো এই জন্য বলছি যে এই সরকারের উপরে আপনার রাজনৈতিক মুক্তি এখন আছে আমাদের অনেকখানি। এখন সেটা কোন দিকে আমরা অর্থনৈতিক মুক্তিতে, সামাজিক মুক্তিতে, পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাবো, সেইখানে আমাদের কিছু যদি আমরা ব্যাকে যাই, যেমন বিএনপির যদি রাজনৈতিক দর্শনের জায়গায় আমরা বিএনপির প্রতিষ্ঠাতার রাজনৈতিক দর্শনের দিকেও যাই, যে উনি খুব অল্প সময়ের মধ্যে দেখেন মুক্তিযুদ্ধের সময় ওনার বয়স কত ছিল, ৩৫ বছর। সে সময় কিন্তু তিনি আপনার বাঘা ভাগা নেতাদের ভিড়ে কিংবা তাদের নিঃস্বতার মধ্যেও কিন্তু তিনি ঘোষণা দিয়েছিলেন উই রিভল্ট। এটি কিন্তু একটা বড় ঝুঁকি, বড় সাহস এবং দৃঢ়তা ছিল। এবং সে সময় তিনি সেই অনিশ্চিত সময়ে হ্যামিলনের বাসিওলার মতো আবির্ভূত হয়েছিলেন। আবার মুক্তিযুদ্ধের পরে তিনি পেছনের সারিতে চলে গেছেন, তিনি ফ্রন্ট সাইডে ছিলেন না। আবার যখন ৭৫-এর সময় জাতির এই সংকট দেখেন, তার লিডারশিপ কিংবা তার সততা, তার ইন্টিগ্রিটির প্রতি, তার বাহিনী থেকে শুরু করে জনসাধারণেরও এত একটা পজিটিভ ধারণা ছিল, যার ফলে কিন্তু ৭৫-এর এই অনিশ্চিত গন্তব্যেও আবার তাকেই কিন্তু সিপাহী জনতা সামনে নিয়ে এসেছিল। এবং তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন তখন তার বয়স কত ছিল, ৩৯ বছর। তো সবচেয়ে তরুণদের মানে সফলতা, রাজনীতি, অর্থনীতি, প্রতিরক্ষার একটা জ্বলন্ত উদাহরণ কিন্তু জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং পলিসি। বিশেষ করে যেমন দেখেন আপনার তিনি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশের মতো এরকম যুদ্ধ বিধ্বস্ত দেশকে বিনির্মাণ করার জন্য আমাদের কৃষিতে বিপ্লব ঘটানো দরকার। তিনি আর্মির লোক হয়ে জুতা কাপড় চোপড় সহ নেমে গেলেন খাল খনন কর্মসূচিতে, যেটা কিন্তু বাংলাদেশের কৃষিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, যার ফলেই কিন্তু আজকের এই বিভিন্ন ধরনের সেচ প্রকল্প পরবর্তীতে সেটা বিভিন্ন দেশেই আপনার আমাদের একটা মানসম্মত কৃষির জন্য আমাদের বৃষ্টির উপরে নির্ভরশীলতার বাইরে যে বিকল্প ব্যবস্থা কৃষকরা উপলব্ধি করে সে ব্যবস্থা নিতে পেরেছিল। আমরা আজকে রেমিটেন্সের যে কথা বলি বা আমাদের বৈশ্বিক শ্রমবাজারের কথা বলি, এইটাও কিন্তু ওপেন করার ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিল জিয়াউর রহমান। গার্মেন্টস সেক্টরের কথা বলা হচ্ছে। তারপরে আমরা যদি প্রতিরক্ষার দিকেও যাই, প্রতিরক্ষার ক্ষেত্রে দেখেন যে উনি আপনার বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের তরুণীরা যেন একটা শৃঙ্খলা, একটা সততা, একটা ইন্টিগ্রিটির মধ্যে দিয়ে যেন বেড়ে উঠতে পারে, তাদের দেশপ্রেমের যেন একটা চেতনা বোধ থাকে, সেজন্য তার সময় কিন্তু বিএনসিসি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস গঠিত হয়। এবং এর মধ্যে দিয়ে কিন্তু তরুণদের মধ্যে একটা শৃঙ্খলাবোধ, সততা, ইন্টিগ্রিটি, এটা আমরা দেখেছি। এবং কিছুদিন আগে তারেক রহমানও কিন্তু বলেছিলেন যে আমাদের তরুণদেরকে আবার আমরা বিএনসিসির মাধ্যমে আবার আমরা ভাইব্রেন্ট করব। তারপরে বিএনসিসির বাইরে যদি যান, যে আনসার বিডিপির যেটা ছিল এই সেন্ট্রাল বা কেন্দ্রীয় আপনার প্রতিরক্ষা বা কেন্দ্রীয়ভাবে প্রশিক্ষণের পাশাপাশি তরুণদেরকে, যুবকদেরকে গড়ে তোলার পাশাপাশি তিনি কিন্তু আনসার বিডিপির মাধ্যমে কিন্তু আঞ্চলিক পর্যায়ে পর্যন্ত কিন্তু তরুণদেরকে আপনার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বলেন বা যেটা অনেকে বলছে যে গণপ্রতিরক্ষা, ওই আমি মনে করি যে কনসেপ্টের উপলব্ধির জায়গা থেকেই তিনি হয়তো আনসার বিডিপির ট্রেনিং বা তাদেরকে ওইভাবে প্রস্তুত করেছিলেন। ৯০-এর দশকে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে আবির্ভাব এবং ৯১-এ তার সরকারের যে বিজয়, সে সময় কিন্তু আমার জানা মতে বা আমার অ্যাসেসমেন্ট মতে
ছাত্রদল যুবদলের তরুণরাই কিন্তু সেই বিজয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল। সো এই দলটা তো তরুণদের অংশগ্রহণ এবং তরুণদের সংগ্রামের মধ্যে দিয়েই কিন্তু আজকের এই জায়গায় এসেছে, এবং রাষ্ট্রীয় আমরা অর্থনৈতিক পলিসি কিংবা সামাজিক পরিবর্তন, নারীর ক্ষমতায়নের বেশ কিছু উদাহরণ এবং দৃষ্টান্ত আমরা জিয়াউর রহমান থেকে খালেদা জিয়ার সরকারেও দেখেন, বা আপনার মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে, কিন্তু আইএলওর হিসাবটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ৩,৮২২ টাকা খাদ্য এবং অন্যান্য দ্রব্য সামগ্রী, অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীতে ব্যয় না করতে পারে, তাহলে সে দারিদ্র্য সীমার নিচে বাস করে। কিন্তু এখনকার বর্তমান প্রেক্ষাপটে ৩৮০০ টাকা দিয়ে একজন ব্যক্তি ব্যাচেলর লাইফ লিডও করতে পারে না, পরিবার তো দূরের কথা, তাহলে দারিদ্র্য সীমার নিচে বাস করা জনগোষ্ঠীর সংখ্যা হবে আমাদের আরও বেশি। ঠিক একইভাবে আমরা যদি বেকার জনগোষ্ঠীর কথা দেয়, যেগুলো আইএলওর হিসেবে বলা হচ্ছে শিক্ষিত তরুণ হচ্ছে আপনার ২৮ লাখ, আইএলও বলছে যে সপ্তাহে যদি কেউ ১ ঘন্টা কাজ করে তাহলে তাকে বেকার বলা যাবে না। এখন আইএলও হয়তো ইউরোপীয় স্ট্যান্ডার্ডে হিসেব করছে যে ১ ঘন্টা কাজ করলে ইউরোপের স্ট্যান্ডার্ডে হয়তো কোনো মানুষ টাইনে টুইনে ১ সপ্তাহ চলতে পারে, কিন্তু বাংলাদেশে তো একদিন কাজ করে পরের দিন চলা যায় না। তাহলে বাংলাদেশের যদি প্রকৃত বেকারের হার দেখি, শিক্ষিত বেকার সেটা ২৮ লক্ষ থেকে আই থিঙ্ক মিনিমাম হইলেও আপনার ৬০ থেকে ৭০ লক্ষ হবে। এবং আইএলওর আরেকটা হিসেবে বলছে যে ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ যারা ওই আইএলওর হিসেবে ১ ঘন্টাও কাজ করে না, তাদের সংখ্যা ১০০ কোটি। এটি কিন্তু আমাদের জন্য খুব একটা চিন্তার বিষয়। তাহলে এই ১০০ কোটি তরুণ যাদের বয়স আপনার এই যে ১৫ থেকে ২৯, তারা কাজ করছে না, তাহলে তারা কি করছে? তাহলে ওই যে ইংরেজিতে একটি প্রবাদ আছে, চিন্তা করছেন পুরো দেশকে নিয়ে, এই তরুণদের কর্মসংস্থান কেন্দ্রিক এখনই কিন্তু আপনাদেরকে একটা মাথায় নিতে হবে। এবং বিশেষ করে আমাদের জনগোষ্ঠীর এখন প্রায় ৬৫% তরুণ যাদের বয়স হচ্ছে বিলো 40। তো আমি মনে করি যে বিএনপি যদি তার সূচনা লগ্ন থেকে তার রাজনৈতিক যাত্রা মনে রাখে, যে একেবারে তার প্রতিষ্ঠাতা থেকে শুরু করে ৯০-এর পরবর্তী সময় পর্যন্ত তরুণদের যে কন্ট্রিবিউশন, আগামী নির্বাচনে অন্তত পার্লামেন্টের অর্ধেক তরুণদেরকে আপনার সংসদ সদস্য হিসেবে বিভিন্ন জায়গায় মনোনয়ন দেওয়া উচিত। কারণ এখনকার সেন্টিমেন্ট পাসটা কিন্তু তরুণদেরকে নিয়ে। শুধু এই তরুণদেরকে যদি আপনি রাষ্ট্রীয় পলিসি থেকে দূরে রাখেন, তাদেরকে যদি রাষ্ট্র পরিচালনার কাজে সম্পৃক্ত না করেন, যারা ৬৫% মোট জনসংখ্যার, মোয়েন স্যার আছেন, স্যার শিক্ষক মানুষ, উনি তো এগুলা বাস্তবতা ভালোই রিয়েলাইজ করতে। আমি স্যারকে বলবো আপনার স্থায়ী কমিটির আলোচনা হইলে এটা স্যার আপনাদের তোলা দরকার, অন্তত 50% মনোনয়ন তরুণদেরকে দেওয়া উচিত। তাহলে আপনারা বলতে পারবেন যে এই দলই তো তরুণদেরকে ওইভাবে ধারণ করতেছে। এবং আমি যেটা বলতে চাচ্ছিলাম যে নারীদেরকে, পিছিয়ে পড়া নারীদেরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সেই সময়ে খালেদা জিয়ার যে পলিসিটা ছিল, যে উপবৃত্তির দেওয়ার যে সিস্টেমটা, আমি দেখেছি গ্রামের ক্ষেত্রে নারীরা কিভাবে তার ফলে শিক্ষার ক্ষেত্রে তাদের একটা অগ্রগতি হয়েছে। তো যেহেতু সময় সংক্ষিপ্ত, আবার মাগরিবের আজান পড়ে যাবে, অনেক বক্তাই গুরুত্বপূর্ণ বক্তব্য বলেছেন বা তথ্য উঠে এসেছে। আমি সর্বশেষ একটা কথা বলবো, যেটি হচ্ছে যে রাজনৈতিক ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি, সামাজিক পরিবর্তন এবং সবচেয়ে আমরা যেই আলাপ আলোচনা করছি যে সংস্কারের কথা, সংস্কার তো ২ মাসে ১৫ দিন আমরা বসে সব সেট করে ফেলবো এমন একটা বিষয় না। এটা চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে। কিন্তু নির্বাচনটা কিন্তু এই মুহূর্তে জরুরি। একটা গণতান্ত্রিক যাত্রার দিকে যদি আমরা না যেতে পারি, আমাদের গণতান্ত্রিক অধিকার যদি না থাকে, জনপ্রতিনিধি নির্বাচন করার সিস্টেম যদি আমাদের না থাকে, তাহলে আমরা সংস্কার কিংবা তরুণদের রাজনৈতিক ক্ষমতায়ন আমরা কিভাবে করব? সেজন্য নির্বাচনটা জরুরি, এবং আমরা মনে করি যে বেশিরভাগ মানুষই এটা উপলব্ধি করতে পেরেছে। ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন দরকার। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি ডিসেম্বর, কিংবা আপনি যদি মনে করেন ১-২ মাস প্লাস মাইনাস হতে পারে, আপনি সুনির্দিষ্টভাবে আমাদেরকে একটা মাস জানান। কারণ বাংলাদেশের গত ১৬ বছরের অভিজ্ঞতায় আমরা ভোট এবং নির্বাচন নিয়ে এখন একটা অনিশ্চিত একটা গন্তব্যের আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি, যেটা দেশবাসীকে নতুন করে আতঙ্কিত করছে। ধন্যবাদ।